ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছে হিমাদ্রি রাহা। দর্শক, দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আজকে সংবাদ সম্প্রসারণের অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি এবং সেই সাথে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। দুজনকে স্বাগত আমাদের আজকে সংবাদ সম্প্রসারণে। যেমনটি বলছিলাম, আমরা দিনের বাছাই করা সংবাদ যদি বলতে চাই, আজকে আমাদের যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান ও বিএনপি, এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে লন্ডনে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। আমরা এই বিষয়ে আলোচনা করবো। এছাড়াও আমরা আলোচনা করব যে কোনো সময় দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান। আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেছেন, এবং নির্বাচনের তফসিল ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরে আসবেন, এমনটা বলেছেন বিএনপি নেতারা। এদিকে জামায়াত আজকে একটি কথা বলেছে, নির্বাচনে প্রশাসনিক কুকুরে পার পেয়ে যাওয়ার দিন শেষ, ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় 8 দলের। সিলেটে যে 8 দলের বিভাগীয় সমাবেশ হয়েছে সেখান থেকে তারা এই কথাটি বলেছে। এছাড়া আজকে ডিবিসি নিউজের একটি বিশেষ অনুসন্ধান ছিল আমাদের, সেটি হচ্ছে প্রশ্নবিদ্ধ কোম্পানি, যে প্যান এশিয়া পাওয়ার কোম্পানি, যে কোম্পানি 22 বছরও হালনাগাদ হয়নি, সেই কোম্পানিকে দিয়ে বারবার বায়ুবিদ্যুৎ প্রকল্পের কাজ করানো হচ্ছে। অর্থাৎ দায়বদ্ধতার অভাবে ঝুঁকির মুখে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাত। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। এই মুহূর্তে আমরা শুরু করব মাসুমুর রহমান খলিলি। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আপনার পর্যবেক্ষণটা আমরা জানবো। আসলে সামনের নির্বাচনে অবস্থায় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থাটি এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে আসলে তারা দল খুবই কনসার্ন এবং সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, তারেক রহমান যেটি বলেছে। এবং এটির উপরও নির্ভর করছে যে তারেক রহমানের দেশে আসা না আসা, সে সাথে তফসিলের পর দেশে আসবেন বলছেন তাদের দলের নেতারা। সার্বিক দিক বিবেচনায় আপনার গণমাধ্যমের যে অভিজ্ঞতা, অতীত নির্বাচনকালীন সময়ের যে অভিজ্ঞতা, সেটির আলোকে যদি বিষয়টিকে পর্যবেক্ষণ করতে বলি। প্রথম কথা হচ্ছে, বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন এবং বিএনপির নেত্রী, কিন্তু এটাই ওনার পুরো পরিচয় না। উনি দেশের একজন অভিভাবক পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন। এবং আমরা যেটা দেখি, কোনো রাজনৈতিক দলের ঠিক বিএনপির নেত্রী হিসেবে কিন্তু ওনাকে বিবেচনা করেন না, বিবেচনা করেন হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের একজন অভিভাবক হিসেবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেও দেখি একই ধরনের দৃষ্টিভঙ্গি। বেগম খালেদা জিয়ার স্বৈরাচারের পতনের পর থেকে ওনার চিকিৎসা, সেটা দেশে হোক অথবা বিদেশে হোক, এসব ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে। এবং এখন ওনার বাইরে চিকিৎসার ব্যাপারেও, এমনকি এই যে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে নিয়ে যাওয়ার কথা, সেই অ্যাম্বুলেন্স এবং কাতার গভর্নমেন্টের সাথেও সরকার যোগাযোগ করে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। এই জায়গাটাতে একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে কি, বেগম খালেদা জিয়া ওনার ব্যক্তিত্বটা এমন একটা পর্যায়ে চলে আসছে, এটা শুধুমাত্র বিএনপির রাজনীতির জন্য এটার কোনো সীমাবদ্ধতা নেই। তবে তার মানে কি এই, কারণ ওনার যে রাজনৈতিক পটভূমি, এটাতে বিএনপির সাথে সম্পৃক্ত, স্বাভাবিকভাবেই ওনার ভালো মন্দ, ওনার যে কোনো বিষয়, এটার সাথে বিএনপির রাজনীতির একটা সম্পর্ক অবশ্যই থাকবে। এই ক্ষেত্রে বিএনপির নেতা কর্মী যারা আছেন, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা আন্তরিকভাবে চাইবেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসবেন এবং বিএনপির যে নির্বাচনী প্রচারণা, এখানে উনি নেতৃত্ব দিবেন। এর মধ্যে দল ওনাকে 3টা আসনে মনোনয়ন দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কি, ওনার শারীরিক অবস্থাটা কেমন, এটা ট্রিটমেন্টের জন্য যে প্ল্যানটা করা হচ্ছে সেটা সম্ভব হবে কিনা লন্ডনে নিয়ে যাওয়া। এ ব্যাপারে সর্বশেষ যে ব্রিফিং আমরা ওনার ব্যক্তিগত চিকিৎসকের পক্ষ থেকে জানতে পেরেছি, তাতে 8 থেকে 10 তারিখ পর্যন্ত ওনার স্বাস্থ্যকে পর্যবেক্ষণে রাখা হবে। রাখার পরে যদি উনি ওনাকে বিমানে ফ্লাই করার মতো উপযুক্ত মনে করেন, তখন ওনারা ক্লিয়ারেন্স দেবেন। আর এয়ার অ্যাম্বুলেন্স যেটা কাতার থেকে আসার কথা, সেটা অলরেডি এখন রেডি আছে। যদিও কাতারের আমিরের যে মূল অ্যাম্বুলেন্সটা, সেটা অনেক বড় অ্যাম্বুলেন্স এবং এটার ফেসিলিটি, কিন্তু মেডিকেল ফেসিলিটি অনেক বেশি ছিল, সেটা হয়তো মেনটেনেন্সের কারণে আসা সম্ভব হচ্ছে না। তবে কাতারের আয়োজনেই এই এয়ার অ্যাম্বুলেন্স আসবে। জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটি হয়তো আসবে। জি জি, আমরা আশা করব বেগম খালেদা জি আবার সুস্থ হবেন। ওনার এর চাইতেও আরো খারাপ পরিস্থিতি ওনার স্বাস্থ্যে ছিল, কিন্তু ওখান থেকে আল্লাহর মেহেরবানি উনি আবার রিভাইভ করেছেন। ওনার চিকিৎসকরা এবং সারা দেশের মানুষ এটি প্রত্যাশা করেন, বেগম খালেদা জি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন। হয়তো এই বয়সে উনি পূর্ণাঙ্গভাবে সুস্থ হবেন এটা আশা করা যায় না, কিন্তু আবার রাষ্ট্রকে অভিভাবকের মতো একটা গাইডলাইন দেওয়ার মতো সুস্থ উনি নিশ্চয় হয়ে আসবেন।
নিশ্চয়ই ইলিয়াস খান, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই, মাসুমুর রহমান খলিলি তিনি তার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, দেশের রাজনৈতিক যে ক্রান্তিকাল, এই সময়ে আসলে নির্বাচনকালীন যে সময়, সবকিছু মিলিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিক বলে মনে করছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন খলিল ভাই, তিনি অধিকাংশ বলে দিয়েছেন। আমার কথাও সেটাই। আসলে বেগম খালেদা জিয়া তো বাংলাদেশে এখন শুধু ধরুন বিএনপির চেয়ারপারসন না, তিনি পুরো দেশবাসীর নেতা এবং নেত্রী, এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ইসলামী শক্তি রয়েছে, আপনি দেখবেন যে জীবদ্দশায় মানুষ যে এত সম্মান পায় এই ভূখণ্ডে কিন্তু আমরা দেখিনি। ইভেন আমরা দক্ষিণ এশিয়াও দেখিনি। দল ও মত নির্বিশেষে ধার্মিক, আস্তিক, নাস্তিক যত ধরনের মানুষ আসছে ওনাকে দেখতে কিন্তু ছুটে গিয়েছেন, এবং সরকার প্রধান গিয়েছেন, অন্যান্য জামাত ইসলামের আমির তিনি গিয়েছেন। আমি এই তালিকা দীর্ঘ হয়। এই এই ভূখণ্ডে এত সম্মান কেউ কিন্তু পাননি, কারণ তার যে আপোষের নেতৃত্ব। যেমন আজকে 6 ডিসেম্বর, আপনি নিশ্চয়ই জানেন 1990 সালে এই দিন কিন্তু এরশাদের পতন হয়েছিল, এবং সেটি হয়েছিল একমাত্র বেগম খালেদা জিয়ার কারণে। 9 বছর যে দুর্বিনীত শাসন চালিয়েছিল, সেই শাসন অবসানে তিনি দাঁড়িয়েছিলেন একা একা। এবং আমরা জানি যে অন্যান্য দলের যে নেত্রী, 2জন নেত্রীর নামে বইতেও এসেছে যে তিনি লং ড্রাইভে গিয়েছেন, নানাভাবে আপোষ করেন, এবং দৃশ্যমান আপোষ তো আমরা দেখেছি। যেমন 86-এ বলা হয়েছিল যারা এই নির্বাচনে, এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, কিন্তু পরের দিন দেখলাম আওয়ামী লীগ নির্বাচনে চলে যাচ্ছে। যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ। কিন্তু তখন কিন্তু খালেদা জিয়া রুখে দাঁড়িয়েছিলেন। নানা হুমকি ধামকি, ভয় ভীতি, হাউস অ্যারেস্ট, অনেক কিছু হয়েছে, কিন্তু তিনি কিন্তু আপোষ করেনি। সেই কারণেই কিন্তু স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। এবং এর পরবর্তীতে যে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন হয়েছে, যেমন ধরুন 111-এ কিন্তু তাকে বিদেশ পাঠানোর চেষ্টা হয়েছে, তিনি কিন্তু রাজি হন না, তাকে কিন্তু পাঠাতে পারেনি। এবং তারপরে দেখুন এই যে গত 15.5 বছর যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি একদম সামনে থেকে বাংলাদেশের যে গণতান্ত্রিক দলগুলো, বিএনপি, জামায়াতে ইসলামী, অন্যান্য যে আরো যে ছোটখাটো দল আছে, একদম সম্মুখ সারিকে তিনি কিন্তু ছিলেন, এবং তার নেতৃত্বে কিন্তু সবাই আন্দোলন করেছে। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ করে না, তাকে যে 6 বছর জেলে রাখা হয়েছে, জেলে মানে 2 বছর জেলে ছিলেন, 2 বছর বাসায় ছিলেন, সেটা 4 বছর বাসায় ছিলেন, সেটাও জেলের মতো। এই সময় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, এবং আজকে তার পরিস্থিতি দেখে মনে হচ্ছে আসলে তাকে স্লো পয়জনিং করা হয়েছিল, যার ফল এখন তিনি ভোগ করছেন। আপনি জানেন যে এর আগে 4 মাস তিনি লন্ডনে চিকিৎসা নিয়ে একদম ভালো, মোটামুটি ভালো হয়ে এসেছিলেন। মানুষের মনে একটা আশা সঞ্চার হয়েছিল যে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণটা তিনি দেখে যাবেন, এটি তিনি দেখবেন। কিন্তু খুব খারাপ লাগছে যে আজকে পুরো দেশ এভারকেয়ার হাসপাতালের দিকে ছুটে যাচ্ছে, কিন্তু সবার দৃষ্টি কিন্তু এভারকেয়ার হাসপাতালের দিকে, কারণ সেখানে আছেন এই দেশের গণতন্ত্র উদ্ধারে যিনি লড়াই করেছেন, এই দেশের মানবাধিকার রক্ষায় যিনি লড়াই করেছেন, আইনের শাসনের জন্য লড়াই করছেন, সেই অকুত ভয়, সেই নেত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং তার অসুস্থতা আমি অনেকে স্বীকার করবো না হয়তো স্টুডিওতে, বাট এটি কিন্তু এই যে নির্বাচনের তারিখে প্রভাব পড়বে বলে আমি মনে করি। বিএনপির নেতা কর্মী সবাই কিন্তু হতবিহ্বল, বলবে কি হবে আদৌ নেত্রী, এবং কোনো রাজনীতি নেই, কিন্তু সবাই কিন্তু এখন বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যস্ত। যদিও তিনি তার দল বিএনপি আরো 36টা আসনের প্রার্থী ঘোষণা করেছে, সেটা রুটিন ওয়ার্কের মতো চলছে, বাট নেতা কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা আছে, কিন্তু বা নেতা কর্মীদের মধ্যে এক ধরনের আশঙ্কা আছে যে নেত্রী আসলে কি হয়। এই মুহূর্তে একটু ঐতিহাসিক রোল প্লে করছেন তার ছেলে জনাব তারেক রহমান। তিনি কিন্তু লন্ডনে বসে সারা বিশ্বের, চায়না, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সব দেশের ডাক্তারদের সাথে কথা বলে লিঙ্ক করে তার মার যাতে সুস্থ ভালো চিকিৎসা হয় সেই চেষ্টা করছেন। আমি মনে করি আপনি যেটা বলেছেন যে নির্বাচনের মতো চলতেছে, বাট তার অসুস্থতা বিএনপি নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তির মধ্যে, ইসলামী জাতীয়তাবাদী শক্তির মধ্যে সবার কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। বেগম জিয়ার কি হয়, সেখানে নির্বাচনে প্রভাব পড়ে কিনা, সেই প্রশ্ন কিন্তু সব মানুষের মধ্যে আছে বলে আমি মনে করি। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। মাসুমুর রহমান খলিল, আপনার কাছে ফিরতে চাই, আরেকটি প্রশ্ন আপনার কাছে এই মুহূর্তে রাখতে চাই, সেটি হচ্ছে তারেক জিয়ার যে কথাটি বললো, যে তারেক জিয়ার দেশে ফেরার একটি ইস্যু কিন্তু এই মুহূর্তে আছে। আমরা সে বিষয়ে জানবো, তবে একটি বিরতিতে যেতে চাই, বিরতির পরে ফিরে এসে আমরা সে বিষয়ে আলাপ করবো।
দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হচ্ছে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ। আজকে আমাদের সাথে যুক্ত আছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। মাসুমুর রহমান খলিলি, আপনার কাছে বিরতির পর আবারও ফিরছি। বিরতির আগে যেমনটি বলছিলাম, আসলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের পক্ষ থেকে কিন্তু ক্লিয়ার করা হয়েছে তিনি কখন ফিরবেন। তফসিলের পর ধারণা করা হচ্ছে এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে তিনি দেশে ফিরবেন। সেই হিসেবে যদি বলি, ডিসেম্বরের 20 তারিখের মধ্যে হয়তো তিনি দেশে ফেরার একটু সম্ভাবনা আছে। আবার এটি নিয়ে অনেক বিভ্রান্তিও তৈরি হয়েছে। আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে? আমার ধারণা হচ্ছে তারেক রহমান সাহেবের এদের দেশে ফিরে আসার দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে দলের বিএনপির নেতা কর্মীদের প্রত্যাশা, দেশের জনগণের প্রত্যাশা, উনি খুব দ্রুত দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিবেন। আর একটা হচ্ছে বাস্তবতা, উনি 1-11 সরকার যারা আসলে বিরাজনীতিকরণের একটা কর্মসূচি নিয়েই তারা কাজ শুরু করেছিল, এবং ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার 2 ছেলেকে ওই সময় গ্রেপ্তার করে অবর্ণনীয় নির্যাতন করে। প্রেসিডেন্ট জিয়া এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এই নির্যাতনের মুখে অনেকটা পঙ্গুত্ব বরণ করে কিন্তু শেষ পর্যন্ত অকালে উনি মৃত্যুবরণ করেন। আর তারেক সাহেব যখন যান, তখন শেষ মুহূর্তে আমার সাথে দেখা হয়েছিল পিজি হাসপাতালে। আসলে ওনার শারীরিক অবস্থা খুবই নাজুক ছিল। এ ধরনের একটা অবস্থায় উনি বাংলাদেশ ছেড়ে গেছেন। স্বাভাবিকভাবেই ওনার ফিরে আসার ব্যাপারে নিরাপত্তাগত নানান দিক আছে। বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু একেবারে রাজনৈতিকভাবে স্থির একটা বিষয় চলে আসছে এমনটা না। আমরা যেটা ওনার সর্বশেষ যে বিবৃতিতে দেখতে পাই যে আসলে ওনার ফিরে আসার বিষয়টা একক নিয়ন্ত্রণাধীন নয়, করে যেটি না, বলেছেন তিনি। এর সাথে আরো কিছু ফ্যাক্টর যুক্ত আছে। ফলে যে ফ্যাক্টর গুলো আমরা দৃশ্যত জানি না, সে ফ্যাক্টর গুলো যে এখানে সক্রিয় আছে এটা বোঝা যায়। যারা আসলে বাংলাদেশের রাজনীতি থেকে নেতৃত্বকে নির্দিষ্ট নেতৃত্বকে বাইরে সরিয়ে দিতে চেয়েছিলেন, তাদের কোনো প্ল্যান ইত্যাদি থাকতে পারে। আর বাংলাদেশের রাজনীতিতে বাইরের যারা ফ্যাক্টর আছে, বাইরের যেসব শক্তিগুলো আছে, তাদেরও একটা প্রভাব বিস্তারের বিষয় আছে। সবকিছু মিলিয়ে উনি একেবারে নিশ্চিতভাবে কাল আসবেন, পরশুদিন আসবেন, 10 তারিখ আসবেন, এটা হয়তো শেষ পর্যন্ত নাও হতে পারে। তবে আমার ধারণা, যদি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন একটা নির্বাচনের আবহ তৈরি হবে। তখন ওনার বাংলাদেশে এসে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেওয়ার প্রয়োজনটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আমার ধারণা হয়তো উনি ফিরে আসবেন। আরেকটা হচ্ছে, উনি যে স্ট্যাটাসে এখন ব্রিটেনে আছেন, যতদূর জানা যায় উনি ওখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন। কারণ উনি যে সময় যান, তখন বাংলাদেশে ওনার জীবনের কোনো নিরাপত্তা ছিল না। একজন প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হওয়ার পরেও তার প্রতি যে ধরনের নির্যাতন চালানো হয়েছে, এটা সভ্য জগতে আসলে নজিরবিহীন। তা এসব কারণে ওনার ফিরে আসার যে বিষয়টা, এটা পুরোপুরি নিশ্চিত কোনো সমীকরণের সাবজেক্ট না। তবে আমরা আশা করতে পারি যে উনি নির্বাচনের প্রচারণা যখন শুরু হবে, তফসিল যখন ঘোষণা করা হবে, তখন হয়তো ফিরে চলে আসবেন। নিশ্চয়ই। ইলিয়াস খান, আপনার কাছে এবার একটি বিষয় জানতে চাই। সিলেটে যে আজকে 8 দলের যে সমাবেশটি হয়েছে, সেটিতে একটি বলেছেন যে জামায়াত আমি নির্বাচনে প্রশাসনিক কু করে পার পেয়ে যাওয়ার দিন শেষ, ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় 8 দলের। আহ, বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে, প্রশাসনে একটা সমূহ সংস্কার হয়েছে, তারপর আসলে এই সন্দেহটা কেন? মানে আপনার কি মনে হয়? এগুলো রাজনৈতিক বক্তৃতা। আগামী দিনে বাংলাদেশ কিন্তু আমরা অন্যরকম দেখবো। এই যে যেমন বলা হচ্ছে, সবাই বলছে যে কোনো ফ্যাসিজমের আবার জন্ম নেবে, এই রাষ্ট্রে ফ্যাসিস্টের জন্ম নেবে, সেটা কেমন ভাবা যায় না। একইভাবে প্রশাসন ম্যানিপুলেট করে কেউ নির্বাচনে জিতে যাবে, সেই বাস্তবতা আগামী দিনে বাংলাদেশে আছে বলে আমি মনে করি না। কারণ আপনি জানেন যে এবারে যে আন্দোলন করেছে, এই আন্দোলন ছিল একদম পুরো দেশব্যাপী, এবং সব শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশীদার ছিলেন। যেমন 90-এর আন্দোলনে আমরা খুব কাছ থেকে দেখছি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই আন্দোলনটা ছিল মূলত এই আরবান আন্দোলন। ধরুন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মূলত আন্দোলন হয়েছিল। বাট এবারে আন্দোলনটি কিন্তু ছাত্র, শিক্ষক, তাদের অভিভাবক, সব মানুষ ছিল, এবং গ্রামে গঞ্জে, হাট বাজার, বাংলাদেশে প্রত্যেকটি বিভিন্ন শ্রেণী মানুষকে পেশার স্পর্শ মানুষ করেছিল। ছিল। সব বিভিন্ন শ্রেণীর পেশার। আপনি জানেন যে প্রায় শ্রমজীবী মারা গেছে 100, বলা হচ্ছে যে কমপক্ষে 100 মারা গেছে। সুতরাং এবারে যে রাজনৈতিক দল যারাই আসুক, যারাই নির্বাচনে পার্টিসিপেট করবে বা রাজনীতিতে সক্রিয় থাকবে, যা ইচ্ছা তাই করবে, সেই সুযোগ আছে বলে আমি মনে করি না। হাসিনার মতো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে ছাত্ররা কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়েছে, তারা কিন্তু কিছু ভয় করেনি। সুতরাং আমি কেন্দ্রে গুন্ডা পান্ডা পাঠিয়ে কেন্দ্র দখল করে নিব, সেই সুযোগ আমার আছে বলে মনে হয়। সুতরাং এগুলো মাঠে বক্তৃতা দিচ্ছেন। যেমন ওই দিন তো আবার জামাতের এক নেতা বলেছেন, নিশ্চয়ই খলিল ভাই সেটি জানেন, যে
প্রশাসন যেন তাদের কথায় চলে, সেভাবে প্রশাসন তৈরি করতে হবে। চট্টগ্রামের শাহজাহান চৌধুরী। সাধারণ চৌধুরী, এগুলো রাজনৈতিক বক্তৃতা। সুতরাং ওই কিছু না কিছু তো রাজনীতিবিদদের বলতে হবে, কর্মীদের চাঙ্গা রাখতে হবে। পলিটিক্সে অনেক কিছু আমরা সারফেস লেভেল থেকে দেখি, কিন্তু ভিতরে গিয়ে দেখতে পাই বা অনেক কিছু আমরা জানি না। সুতরাং এটি যদি বলা হয় যে প্রশাসন দিয়ে কেউ কু করতে চায়, এটা অ্যাডভান্স চাপ দিয়ে রাখা হলো যে তোমরা যাতে এটা না করো। অর্থাৎ আপনার পর্যবেক্ষিত রাজনীতির মাঠে এগুলো রাজনৈতিক বক্তব্যই, এগুলো আসলে খুব একটা যে মানে এফেক্টিভ সেটি নয় আসলে। যাই হোক, আমরা মাসুম রহমান খলিল আপনার কাছে আমি আরেকটি বাক্য যোগ করি যে প্রশাসনে এই দলীয় আচরণ করলে যে কি পরিণতি হয় আমরা তো দেখলাম। এই এত বড় একটা দুর্বিনীত সরকার, তার প্রধান হ্যাঁ, সেটা থেকে যদি শিক্ষা নেয় তো ভালো, যদি না নিতে পারে তাহলে আসলে প্রধান বিচারপতি অনেক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নিশ্চয়ই আসলে সেই প্রেক্ষাপটটা নিশ্চয়ই স্মরণ করা উচিত। আপনাকে ধন্যবাদ মাসুম রহমান খলিল। আপনার কাছে যে বিষয়টি নিয়ে ফিরতে চাই, আজকে ডিবিসি নিউজের অনুসন্ধান আমরা যে এটির প্রতিবেদন হয়েছে সেটি হচ্ছে প্যান এশিয়া পাওয়ার কোম্পানি, যে কোম্পানি 22 বছরই কোনো হালনাগাদ নেই, তারাই কিন্তু প্রশ্নবিদ্ধ কোম্পানিটিকে দিয়ে বারবার বায়ুবিদ্যুৎ প্রকল্পের কাজ করানো হচ্ছে এবং এখনো করানো হচ্ছে। আসলে এই যে দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে যে ঢুকে গেছে, সবকিছু মিলিয়ে দায়বদ্ধতার অভাবে ঝুঁকির মুখে কিন্তু আমাদের দেশের নবায়নযোগ্য জ্বালানি খাত। কেন আসলে আমরা তো 5 তারিখের পর পরিবর্তনের পর অনেক জায়গায় পরিবর্তন আনার আশা করেছিলাম, সবকিছু মিলিয়ে এই জায়গায় আসলে পরিবর্তনটা কবে হবে, মানে করণীয়টা কি মনে হয় আপনার? আসলে জ্বালানি এবং বিদ্যুৎ খাত, এটা হচ্ছে বাংলাদেশের আসলে মানে বলা যায় যে দুঃখের একটা সীমা পরিসীমা নাই। কারণ যত ধরনের দুর্নীতি, অনিয়ম, দায় মুক্তি সবগুলো কিন্তু এই খাতে হয়েছে। আর আপনি যে বায়ু বিদ্যুৎ এবং বায়োগ্যাস প্রকল্প দুইটাই আলাদা। এই নবায়নযোগ্য যে খাতটা, এই খাতটাতে আসলে বাংলাদেশ নীতিগতভাবে বিভিন্ন সময় অবহেলা করেছে। এখানে খুব একটা বাজেটেও গুরুত্ব দেওয়া হয়নি, আর যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে সেটা খুব বেশি পরিষ্কার কিছু না। যেমন আমরা যদি বায়োগ্যাসের প্রসঙ্গে আসি, বাংলাদেশের মাত্র 1.5 লক্ষ মনে হয় ইউনিট আছে যেটা বায়োগ্যাস তৈরি হয়, অথচ বাংলাদেশের 6 লক্ষ টনের মতো বর্জ্য প্রতিদিনই আসছে, যেখান থেকে 2 কোটি মানুষের গ্যাসের চাহিদা পূরণ করা, এলপি গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব। আবার এই এলপি গ্যাস দিয়ে কিন্তু বিদ্যুৎ তৈরি করাও সম্ভব। দুর্ভাগ্যজনকভাবে পুরো বিশ্ব যখন এ ধরনের বায়োটেকনোলজির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, জ্বালানির উৎস হিসেবে বায়োগ্যাস, বায়ু বিদ্যুতের উপর জোর দেওয়া হচ্ছে, তখন আমরা জাস্ট কথামালার গুরুত্ব দিচ্ছি, কিন্তু এই খাতকে একটা দুর্নীতিমুক্ত এক গতিশীল যে পলিসি রাষ্ট্রীয়, এই রাষ্ট্রীয় গতিশীল পলিসির মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার যে বাস্তব উদ্যোগটা, সেই উদ্যোগটা আমরা অতটা দেখতে পাই না। যদিও এই অন্তর্বর্তীকালীন সরকারে এই মন্ত্রণালয়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন, ওনাকে মনে করা হয় যে এই ক্যাবিনেটের সবচেয়ে ডাইনামিক একজন ব্যক্তি, এবং উনি কোনো চাপের কাছে, দুর্নীতি ইত্যাদির কাছে কিন্তু নথি স্বীকার না করার একটা রেকর্ড আছে। তা আমরা বিশ্বাস করতে চাই ওনার হাত দিয়ে এমন কোনো বিতর্কিত কোনো কোম্পানিকে এই বায়ু বিদ্যুতের ব্যাপারে কাজ দেওয়া হবে না যার অতীত রেকর্ড মোটেই সুখকর না। নিশ্চয়ই। সবশেষ প্রশ্ন মাসুদুর রহমান খলিল আপনার কাছ থেকে আমরা নিলাম। ইলিয়াস খান, এই বিষয়ে আপনার সংক্ষেপে একটি পর্যবেক্ষণ জানতে চাই। আসলে আমি বলতে চাই, এই রাষ্ট্রের মানুষ তো চেঞ্জ হয়ে যায়নি। 5 তারিখের পর সবাই একদম ফেরেশতা হয়ে গেছে তা তো না। আগে যারা এই রাষ্ট্রে ছিলেন এখনো আছেন। এগুলো আসলে মানুষের সবচেয়ে সংকট হচ্ছে অপরাধকে মানুষ অপরাধ মনে করে না, ঘুষ খাওয়াকে অন্যায় মনে করে না। সব মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। এবং আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আগে যারা ঘুষ সুদ এগুলো খেত, গ্রামে গঞ্জে মানুষ এক ধরনের তাদের প্রতি ঘৃণা ছিল। এখন কিন্তু এই লোকটাকে আগে সালাম দেয় মানুষ। এই রাষ্ট্রে এই যে ঘটনাগুলো হচ্ছে, খলিল ভাই খুব ভালো ফিগার দিয়ে সবকিছু বলেছেন। তো এই যে অর্থাৎ বিষয়টা জানি কিন্তু মানি না, কিন্তু যেটা অন্যায় সেটাকে আমরা নেই বলে মনে করছি। এটা পরিবর্তন না হলে আসলে খুব একটা যে পরিবর্তন হবে তার কোনো সুযোগ নেই। মাসুমুর রহমান খলিল এবং ইলিয়াস খান, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সংবাদ সম্প্রসারণে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।